ভারতের করোনা টিকা রপ্তানি নির্ভর করছে উৎপাদনের উপর, জানালেন হাই কমিশনার। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফেব্রুয়ারির শুরুতেই মিলবে, কর্মীদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। হল বন্ধ রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে অনার্স মাস্টার্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। আবাসন সংকটে হাজার হাজার শিক্ষার্থী। ইউরোপের স্বপ্ন দেখিয়ে নেওয়া হতো শ্রীলঙ্কার গহীন জঙ্গলে, নির্যাতন করে মুক্তিপণ আদায়। রাজধানীতে মানব পাচারকারী চক্রের 4 জন গ্রেফতার। ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা না থাকলেও তা কবে রপ্তানি করা হবে তা উৎপাদনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের মানুষ কবে এ ভ্যাকসিন পাবেন তা এখনও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ভারতের সরকার বা অন্য কেউ সেখানে উৎপাদিত করোনা ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়নি, ফলে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। তাই ভারতীয় জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষও গুরুত্ব পাবে। তবে কবে থেকে ভ্যাকসিন রপ্তানি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভ্যাকসিন কতটা উৎপাদন করা যাবে তার উপরই নির্ভর করবে রপ্তানি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে কোভিড ভ্যাকসিন পৌঁছাবে। এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগের প্রশিক্ষণেই জোর দেওয়া হচ্ছে। তবে টিকা পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। বাংলাদেশে এখনো টিকা পৌঁছানোর অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পাবার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, যাদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি, এই গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করছি, পর্যায়ক্রমে যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যাদের মধ্যে সংক্রমণ হলে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই গ্রুপটাকে আমরা দিব। এভাবে আমাদের ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। আমরা আশা করি আমরা ফেব্রুয়ারি মাস থেকে টিকা পেয়ে যাব। হাতে সময় কম থাকায় এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হামের টিকা দেয়া শেষ হলেই জেলা উপজেলার সংরক্ষণাগারে রাখা হবে কোভিড টিকা। তবে প্রশিক্ষণ চলমান থাকলেও মহড়া বাকি রয়েছে বলে জানিয়েছেন কোভিড-19 টিকা বিতরণ কমিটির সদস্য ডাক্তার মুশতাক আহমেদ। পেপার ওয়ার্ক অনুযায়ী মাইক্রো প্ল্যানিং হচ্ছে, অর্থাৎ যেই যে সেন্টার দেওয়া হবে, কতজন দিবে, কবে কবে কে আসবে, সেসব পরিকল্পনা করা হচ্ছে। যে কোন কোন সিরিয়াল কারা রাখছে, তাদের রেজিস্ট্রেশনগুলো, তালিকাগুলো করা হচ্ছে। এগুলো আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে। আমাদের যারা দীর্ঘদিন ধরে টিকা দেন, আমাদের স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে অন্যান্য যারা, তাদেরকে একটু রিফ্রেশার দিলে বা সামান্য কিছু ওরিয়েন্টেশন করলেই যথেষ্ট, তারা এটা সুচারুরূপে করতে পারবে। এদিকে টিকা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রথম মাসে 25 লাখ টিকা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, 80 বছরের বেশি বিভিন্ন রোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 31 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,718 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 1,700 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,19,905 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,381 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,17,810 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 966 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,66,446 জন। যুক্তরাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরেছেন আরও 34 জন যাত্রী। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 28 জন। বাকি 6 জন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় সব যাত্রীকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
লন্ডন থেকে আসা স্বজনদের এক নজর দেখতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন নানা বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল 9:30টায় বিমানের ফ্লাইট BG202 অবতরণের পর দূর থেকে এক নজর দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। বাসা নিয়ে হোম কোয়ারেন্টাইনে এবং এক রুমে আমরা রাখার ব্যবস্থা করব, সেই ব্যবস্থা করা হয় তাইলে খুব ভালো হতো। কোভিড-19 নেগেটিভ আসছে, ওনাদেরকে নিজ সেলফে নিজ দায়িত্বে ওনাদের আত্মীয়র কাছে দিয়া ওনাদের বাড়িতে দিয়ে দেওয়াটাই ভালো। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। সব যাত্রী কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বিআরটিসির বাসে ওঠেন। আগামী 2 সপ্তাহ নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। নির্ধারিত যে 7টি হোটেল আছে তার মধ্যে তারা চয়েস করে নিয়ে যাবেন কে কোন হোটেলে যেতে চান। তার মধ্যে অনেকে আগে থেকেই যোগাযোগ করে এসছেন যে কোন হোটেলে যেতে চান, হোটেলের সাথে কথা বলে এসছেন। এদিকে বেলা 11টার দিকে 6 জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনায় বন্ধ ক্লাস, আবাসিক হল। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনার্স মাস্টার্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দিতে এলেও আবাসন নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কোভিড পরিস্থিতি বিবেচনায় হল খোলার বিষয়ের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার কারণে গেল 10 মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। সেশন জট এড়াতে এবার অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। জীবাণুনাশক টানেল দিয়ে পরীক্ষার হলে প্রবেশ সহ পরীক্ষার্থীদের মানতে হচ্ছে নানা স্বাস্থ্যবিধি। একটা মাত্র পরীক্ষার হলে পরীক্ষা হওয়ার কথা 200 জন স্টুডেন্টের, সেখানে আমরা 7টা রুমে পরীক্ষা নিচ্ছি। আমরা ছাত্রদের মধ্যে কারো যদি টেম্পারেচার থাকে তাহলে তার জন্য পৃথক ব্যবস্থা ছিল। খাতাগুলি আমরা কয়েকদিন রাখবো, আমাদের প্যাকেটের মধ্যে অবস্থায় থাকবে এবং তারপর আমরা সেটা শিক্ষকদের কাছে করার জন্য ইভ্যালুয়েশনের জন্য দিব। পরীক্ষা কেন্দ্রে শতভাগ উপস্থিতি থাকলেও হল বন্ধ থাকায় আবাসন নিয়ে সংকটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। হলটা যদি খোলা হতো তাহলে এটা একটা আমাদের জন্য বেশি সুবিধার হতো, কারণ এই অবস্থার মধ্যে আসলে থাকার জায়গা খোঁজা এটা একটু ডিফিকাল্ট। কোভিডের কারণে অনেকেই আতঙ্কের মধ্যে থাকে যে অন্যান্য কারোর সাথে রুম শেয়ার করা, তো সেই ক্ষেত্রে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছে। আমি মূলত চিটাগাংয়ে থাকি, আমার পরীক্ষার জন্য ঢাকায় আসা সাবলেটে থাকছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে হল খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হল খোলা, রেগুলার ক্লাস হওয়া, এটিতে আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো নেই। এটি করোনাকালীন পরিস্থিতির উত্তরণের ভেতর দিয়েই হয়তো আমরা এই সংকট থেকে বেরিয়ে যাব। হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের ফলে আবাসন নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত হলগুলো খুলে পরীক্ষা গ্রহণের দাবি শিক্ষার্থীদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 2 বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার মাধ্যমে টানা তৃতীয়বার জয়লাভ করে আওয়ামী লীগ। এরপর 2019 সালের 7 জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘমেয়াদে টানা 12 বছর যাবৎ ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এদিকে নাটোর শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজারে মাত্র 1 টাকা কেজি দরে মূলা বিক্রি করতে হচ্ছে চাষিদের। এছাড়া কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে আলুর দাম। নাটোর শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজার বিক্রির জন্য 5 মণ মূলা নিয়ে আসেন সদর উপজেলার মাঝ দীঘা গ্রামের কৃষক বাবু ও আব্দুল হালিম। শীত উপেক্ষা করে ভোরেই বাজারে হাজির হয়ে দাম শুনে হতাশ তারা। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেও কেজি প্রতি 1 টাকার উপরে দাম বলেনি কেউ। যে মূলার আবাদ করছে কষ্ট করে কোনো ক্যাশই উঠতেছে না। মূলা লিয়েছি বাজারে গাড়ি ভাড়ার টাকাই হচ্ছে না। শুধু বাবু ও হালিমই নয়, শত শত
কৃষক তাদের উৎপাদিত ফসলের দাম না পেয়ে হতাশ। মাত্র 7 দিনের ব্যবধানে কেজি প্রতি আলুতে কমেছে 15 টাকা। এছাড়া টমেটো, ফুলকপি সহ সব ধরনের সবজিতে কমেছে 10 টাকা পর্যন্ত। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ফসল করি, পরিশ্রম করি, কিন্তু পারিশ্রমিক কোনো দাম পাই না। 7 দিনের ভিতর কপি 8 টাকা থেকে 10 টাকা। এভাবে যদি আমাদের ফসলের দাম কমে যায় তাহলে আমরা কেমন করে চলবো? এই পাইকারি বাজারে ডিসেম্বর জুড়ে প্রতিদিন প্রায় 1200 মন সবজি সরবরাহ হলেও জানুয়ারিতে প্রতিদিন সরবরাহ হচ্ছে প্রায় 2000 মন। পর্যাপ্ত সরবরাহ হলেও ক্রেতা কম থাকায় সবজির দাম কমেছে বলে দাবি আড়তদারদের। ক্রেতা না থাকায় মালের পর্যাপ্ত দাম কৃষকরা পাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ জানায়, প্রতিদিন নাটোর জেলায় প্রায় 500 মেট্রিক টন সবজির চাহিদা রয়েছে, আর হাটবাজারগুলোতে সরবরাহ হচ্ছে প্রায় 600 মেট্রিক টন সবজি। সময় সংবাদ, নাটোর। ভর্তুকি দিয়ে 5% সরকারি পাটকল চালাতে চায় না সরকার, বরং 95% বেসরকারি মিলই সুদিন ফেরাবে পাটের, এমন ধারণা বস্ত্র ও পাটমন্ত্রীর। পাট বীজে স্বনির্ভর হওয়ার কৌশল নির্ধারণে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় পাট সচিব জানান, খোদ ভারতীয় প্রশাসনই জানিয়েছে বাংলাদেশে পাঠানো ভারতীয় পাট বীজের বড় অংশই নিম্নমানের। সভায় অযথা অর্থ ব্যয় না করে এই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বলা হয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শিল্প খাতের গোড়াপত্তনই হয়েছিল পাটকলগুলোর মাধ্যমে। সুদিন হারিয়েছে বহু আগেই। সবশেষ 26টি পাটকল বন্ধ করে দিয়ে এ খাত থেকে একরকম মুখ ফিরিয়েই নিয়েছে সরকার। কিন্তু কলের চাকা বন্ধ হলেও থামেনি আলোচনা। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সভায় পাট বীজে স্বনির্ভরতা অর্জন, বহুমুখী পাটপণ্য উৎপাদন সহ বিশাল সব সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছিলেন সরকারের 2 মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু এত সব সম্ভাবনার পরও কেন বন্ধ হলো পাটকল? প্রশ্ন ছিল বস্ত্র ও পাট মন্ত্রীর কাছে। সরকারি পাটকলের শেয়ার হলো 5% আর প্রাইভেট মিলের শেয়ার 95%। তো 5%-এর জন্য আপনি ওই এত ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সরকারের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যেই শূন্যে নামবে পাট বীজ আমদানি। পাট সচিব জানান, নিজেদের দুর্বলতা কাটাতে পারলে যা সম্ভব 3 বছরেই। আর লক্ষ্য অর্জনে প্রকল্পের নামে অর্থের অপচয় চান না কৃষিমন্ত্রী। সমন্বয় করলে এই 3 বছরেই সম্ভব স্যার। ওখানে যে টেক্সটাইল সচিবের উনি বললেন যে আপনারা যে পাটের বীজ আনেন আমাদের ওখান থেকে বেসরকারি, ওই বীজের মান ভালো না। এত বেশি টাকার দরকার হয় না। বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা প্রজেক্ট হয়, সেখানে কম্পিউটার কিনতেই 100 কোটি টাকার একটা লাইন আইটেম থাকে। আর কৃষি মন্ত্রণালয়ের প্রজেক্ট, পাট মন্ত্রণালয়ের প্রজেক্ট, ওই পুরা প্রজেক্টের জন্য 100 কোটি 150 কোটি টাকা আমাদের চাহিদা থাকে। 300 কোটি টাকা খরচে 2025-26 অর্থ বছরের মধ্যেই 4500 মেট্রিক টন পাট বীজ উৎপাদন করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে 2 মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে 2টি ভ্যাকসিনের গণহারে প্রয়োগ চলার পরও দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। বুধবার একই দিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে রেকর্ড 2,60,000-এর বেশি, মারা গেছেন 4,000-এর উপরে। শুধু তাই নয়, দেশটির অন্তত 5টি অঙ্গরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। অন্যদিকে ইউরোপেও গণহারে টিকা কার্যক্রম সত্ত্বেও প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনার সংক্রমণ। যুক্তরাজ্যে গেল এপ্রিলের পর প্রথমবারের মতো একদিনে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গেল 14 ডিসেম্বর যুক্তরাষ্ট্র জুড়ে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যক্রম শুরুর পর এরই মধ্যে গণহারে প্রয়োগ শুরু হয়েছে মডার্না টিকাও। তবে 2টি টিকার গণহারে প্রয়োগ চলা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর মিছিল। শুধু তাই নয়, দেশটির অন্তত 5টি অঙ্গরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরও জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট। দেশটিতে বুধবার একদিনেই শনাক্ত হয়েছেন রেকর্ড 2,60,000-এর বেশি, মারা গেছেন 4,000-এর উপরে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাজ্যে যে ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তা যুক্তরাষ্ট্রের অন্তত 5টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ার খবর পেয়েছি আমরা। তবে আশঙ্কার কথা হচ্ছে, শুধু যে ভাইরাসটি শনাক্ত হচ্ছে তা নয়, এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
শুধু যুক্তরাষ্ট্র নয়, ভ্যাকসিন কার্যক্রম চলার পরও কোভিড সংক্রমণ বেড়েই চলেছে যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে। যুক্তরাজ্যে গেল এপ্রিলের পর প্রথমবারের মতো একদিনের সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে বুধবার একদিনে মারা গেছেন 1041 জন, শনাক্ত হয়েছেন 62,000-এর বেশি। এর মধ্যেই বুধবার পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর লকডাউন চললেও ক্রমান্বয়ে তা আস্তে আস্তে তুলে নেওয়া হবে। তবে এক্ষেত্রে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার আগে খুলে দেওয়ার কথা ভাবছে বলেও জানান তিনি। লকডাউন যখন থেকেই তুলে নেওয়া হোক না কেন, সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার চেষ্টা করব আমরা। আশা করছি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমরা সেটি করতে সক্ষম হব। যদিও এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। এর আগে স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে আবারও দেশজুড়ে কঠোর লকডাউনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন 28 লাখের বেশি, আর মারা গেছেন প্রায় 78,000। অন্য কর্মকার, সময় সংবাদ। চট্টগ্রামের চিড়িয়াখানায় খাঁচায় নয়, ঘরেই মানুষের মায়া মমতায় বেড়ে উঠছে হিংস্র বাঘের শাবক। মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া বাঘের বাচ্চাকে আদর যত্নে লালন পালন করা হচ্ছে। তার নাম রাখা হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বাঘের বাচ্চার গল্প জানাচ্ছেন কমল দে। নির্ধারিত সময়ে দুধ পায়নি, তাই ক্ষিপ্ত হয়ে চিৎকার করছে। মানুষের মমতায় বেড়ে ওঠা বাঘের শাবকটি চিৎকার শুনে পাশের ঘরে থাকা ভেটেরিনারি চিকিৎসক মমতায় কোলে তুলে নিলেন, আর দুধের বোতল মুখে দিতে একেবারে শান্ত হয়ে পড়ে। সুবোধ শিশুর মতো দুধ খেতেও শুরু করে। বদলে যায় তার চেহারাটাই। 4 ঘন্টা হয়ে গেলে সে 10-15 মিনিট আগের থেকে সে চিল্লাচিল্লি শুরু করে। তো আমাদেরকে আসলে রেডি করতে হয় না, সেই আসলে বুঝে দেয় যে তাড়াতাড়ি খাবার রেডি করার জন্য। গত 2 মাস ধরে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস কক্ষে বেড়ে উঠছে বাঘের বাচ্চাটি। সবকিছু করতে হচ্ছে একেবারে নিয়ম মাফিক। বাঘকে বলা হয় হিংস্র প্রাণী, কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানায় সেই হিংস্র বাঘ বেড়ে উঠছে মানুষের মায়া মমতায়। দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারে গত বছরের 14 নভেম্বর জন্ম নেয় 3টি শাবক। কিন্তু শাবক জন্ম নেওয়ার পর থেকে রহস্যময় আচরণ করতে থাকে মা পরী। নিজের বাচ্চাদের দুধ পান করানো বন্ধ করে দেয় এই বাঘিনী। একে একে মারা যায় 2টি শাবক। এরপর থেকে শুরু হয় 3য় শাবকটি বাঁচিয়ে তোলার সংগ্রাম। যখন ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, খেলি ওর সাথে, তখন ভালো লাগে। আরও কয়েকদিন এভাবে দুধ খাওয়ানো হবে এই বাঘের বাচ্চাকে। এরপর অভ্যস্ত করা হবে মাংস খাওয়ানোতে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে দেওয়া হবে মা পরীর খাঁচায়। বাঘের বাচ্চার নামটা তো রয়েছে বিশেষত্ব। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম অনুসারে রাখা হয়েছে জো বাইডেন। যেহেতু জলবায়ু চুক্তির সাথে সরাসরি অ্যানিমেলের জীবন মরণ সম্পর্কিত, তার দিকে আমরা স্মরণ করে তার নামটা আমরা জো বাইডেন রাখছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে এই শাবক সহ 5টি বাঘ রয়েছে। এর মধ্যে 2018 সালে রাজপরী দম্পতির সংসারে জন্ম নিয়েছিল একটি বিরল প্রজাতির সাদা বাঘ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের করোনা টিকা রপ্তানি নির্ভর করছে উৎপাদনের উপর, জানালেন হাই কমিশনার। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ফেব্রুয়ারির শুরুতেই মিলবে। কর্মীদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। এবং হল বন্ধ রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে অনার্স মাস্টার্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। আবাসন সংকটে হাজার হাজার শিক্ষার্থী। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।